আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামের গরিব মানুষ গরুর মাংস খেতে পারে না, অথচ আমিষের জন্য হোক আর চাহিদার জন্য হোক গরুর মাংস তাদের খুব খেতে ইচ্ছে করে। কিন্তু মাংসের দাম তো 800 সাড়ে 800 টাকা করে যদি আপনি দোকান থেকে কিনতে যান। তো কি করবে গ্রামের মানুষ? ওরা সবাই মিলে বলল যে আমরা বুধবার দিন গরু জবাই করবো, তোমরা যে যতটুকু করে মাংস নিবা ততটুকু করে টাকা দাও। দেখা গেছে সবাই টাকা দিল এবং গরু কেনা হলো গ্রাম থেকে সস্তায়। তারপর হচ্ছে সেই গরু জবাই করলো। যে মাংস 800 টাকা করে পড়ে সেই মাংস 650 টাকা করে পড়লো। লাভ হলো কত টাকা? 150 টাকা করে। আসলে কি লাভ হলো? লাভ হলো না। আসলে তারা কি করলো? লাভ অতিরিক্ত 150 টাকা তাদের কম দিতে হলো। যে মাংস 800 টাকা দিয়ে কিনতে হতো সেটা তারা 650 টাকা দিয়ে পেয়ে গেল। কারোই কিন্তু লাভ হয়নি। কি হলো? কারো সবাই কম মূল্যে জিনিসটা পেল। এটা হচ্ছে মূল বিষয়। এই জিনিসটা চিন্তা থেকে আমার মাথায় একটি ধারণা আসলো যে বিজনেস তো সবসময় আমরা লাভের জন্য করি। আসলে আমরা যে প্রত্যেকটা কাজ করি, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য ইসলামে যেটা বলে আপনাকে মহৎ উদ্দেশ্য, ন্যায় উদ্দেশ্য এবং মানুষের উপকারের জন্য হতে হবে। এবং ইসলামে বলে কিন্তু প্রত্যেকটা কাজই ইবাদত। সো যেহেতু প্রত্যেকটা কাজই আপনাকে যুক্তিসঙ্গত এবং প্রফিট ছাড়া মানুষের উপকারের জন্য হতে হবে, সেই হিসেবে এই কাজটি থেকে আমার মাথায় একটি আসলো যে আসলে বিজনেসটা তো একটি ইবাদত, তাহলে সেই বিজনেসটা তো অনেক প্রফিট হয়। অনেক সময় মানুষের আয়ত্তের বাইরে চলে যায়। এমন কিছু আইটেম আছে যে আইটেমটা মানুষ তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, কিনতে পারে না এবং সেটার জন্য মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হয়। তো গরুর মাংসটা সে কিনে খেতে পারতো না, কিন্তু যেহেতু সে সস্তায় পেয়ে যাচ্ছে, এই কনসেপ্টটা থেকে একটা বিজনেস মডেল দাঁড়া করানো যেতে পারে। সেটা কি আমার মাথায় আসলো? সেটা হচ্ছে বিজনেস উইদাউট প্রফিট, BOF, বিজনেস উইদাউট BWF, বিজনেস উইদাউট প্রফিট। এখন ভাবতে পারেন যে বিজনেস আবার প্রফিট ছাড়া কীভাবে হয়। তো এই বিষয়টা নিয়েই একটু কথা বলা। ধরেন কয়েকটা এক্সাম্পল দিই। শুরুতে তো একটা এক্সাম্পল দিয়ে ফেললাম, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন মানুষের কী দরকার? আমি বর্তমানে যেখানে জব করি সেখানে হচ্ছে যে মানুষ প্রচুর পরিমাণে জায়গা বেচা কেনা হচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় হয়তো বা বেচা কেনা হচ্ছে না, কিন্তু ভূমিহীন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তার মানে হচ্ছে যে সবাই ভাড়া থাকতে থাকতে এমন একটা অবস্থা হচ্ছে যে মানুষ এখন জমির মালিকানা মানুষের কমে যাচ্ছে, জমির মালিকানা অন্যজন হয়ে যাচ্ছে। তো এখন মানুষের একটা অন্যতম প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে বাসস্থান বা ভূমির যে প্রয়োজনীয়তা। আপনি যদি হচ্ছে যে ভূমি যারা কেনাবেচা করে, আমরা জানি সে একটা ভূমির ক্ষেত্রে প্রায় 40% থেকে আপনার 40%, 30%, 20% মিনিমাম প্রফিট বা মুনাফা হয়ে থাকে। এখন কেউ যদি একটু বুদ্ধি করে, যারা ভূমি ব্যবসার সাথে জড়িত ওদের সাথে একটু এঙ্গেজ হন কিছু টাকা দিয়ে, সে হয়তো বা 5 বছরে কিছু টাকা সঞ্চয় করে সে ভূমির মালিকের সাথে সে কী করলো? অ্যাডজাস্ট হলো ব্যবসার জন্য। হ্যাঁ, তখন সে ভূমির মালিক তাকে অন্ততপক্ষে কিছু একটা জায়গা, কোনো একটা জায়গা সে অনেক কম দামে কিনতে পারবে। একসময় দেখা যাবে যে তার যে বিনিয়োগটা, সে যখন 2বার বা 3বার রাউন্ড আপ করবে, টাকাটা রিভলভ করবে, তাহলে হবে কি তার যে টাকাটা, সেই টাকাটা দিয়েই সে কিন্তু একটা জায়গার মালিক হয়ে যাবে, যে জায়গাটা সে কখনোই কিনতে পারতো না। সো তার যে 20% বা 30% যখন 3বার ঘুরে আসে বা 4বার ঘুরে আসে, 1 বছর যদি সেই টাকাটা 3বার বা 4বার ঘোরাতে পারে, অথবা যদি 2বার করে ঘোরাতে পারে, তাহলে 2 বছরে 4বার ঘোরানো হয়ে যায়। তাহলে সেটা হচ্ছে যে তাহলে সেই জমিটার, যে জমিটা সে কখনোই কিনতে পারতো না, তার হয়তো বা 5-7 বছর চলে যেত, আরও বেশি 10-20 বছর চলে যেত, সেই জমিটা সে অন্তত 2 থেকে 3 বছরের মধ্যে সেই জমিটার মালিক হয়ে যেতে পারে। কীভাবে? আবার বলি, সে হচ্ছে যে আপনার অনেক কষ্ট করে 5 লাখ টাকা অথবা অনেক কষ্ট করে সে 10 লাখ টাকা জমালো। সেই 10 লাখ টাকা যে জমির ব্যবসা করে তার সাথে সে বিনিয়োগে গেল। এখন সে একা না, আরও কয়েকজন মিলে গেল জমির ব্যবসাতে। তখন তাদের যে জমির ব্যবসার যে আপনার যে 20 থেকে 30 বা 40% মুনাফাটা হয়, সে যদি 2টা বা 3টা স্টেজে বা 4টা স্টেজে সে যদি এই টাকাটাকে কেনে বেচে 4টা বা 5টা যদি করে, তাহলে কিন্তু সেই টাকাটার আপনার বেশ 10 লাখ টাকার আপনার দেখা গেছে যে 2.5 লাখ টাকা করে হলো বা 3 লাখ টাকা করে হলো, 3-4 12 লাখ টাকা, তার অতিরিক্ত আরও 12 লাখ টাকা ইনকাম 2 বছরে কী করতে আপনাকে 10 লাখ টাকা অতিরিক্ত 12 লাখ টাকা আপনাকে দিবে না। সো সেই ক্ষেত্রে আপনি আপনার 10 লাখ টাকা আর 12 লাখ টাকা 22 লাখ টাকা দিয়ে আপনি একটা ইজিলি জমি কিনতে পেরে যাচ্ছেন। তো এই যে এখানে হচ্ছে যে আপনি তার সাথে কয়েকজন মিলে একটা বিজনেস করছেন, সেই বিজনেস থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজনটা মিটিয়ে ফেলতেছেন, কিন্তু আপনি প্রফিট নিচ্ছেন না। এইটা হচ্ছে যে আপনার বিজনেস উইদাউট প্রফিট।
আমরা এই মডেলটা সাধারণত অনেকেই প্র্যাকটিস করতেছি, কিন্তু হচ্ছে যে মডেল আকারে দ্বারা করাচ্ছি না। সো আজকে আমি এই কনসেপ্টটা আসলে একটা আর্টিকুলেটেড করার চেষ্টা করতেছি, যে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করার চিন্তা করার কারণে আমি জিনিসটা একটু শেয়ার করছি আপনার সাথে। ধরেন এটা একটা বললাম যে আপনার জমির অভাবটা মেটালেন। আপনার এখন ধরেন হচ্ছে যে জমি কিনলেন, এখন থাকার প্রয়োজন, থাকার জন্য আপনি কী করতে পারেন, ঠিক অনুরূপভাবে অনেকে কিন্তু ফ্ল্যাটের ব্যবসা করে। ঢাকা শহরে যারা ফ্ল্যাটের ব্যবসা করতেছে, আপনি ওনাদের সাথে যোগাযোগ করে দেখেন, এদের বেশ প্রায় 20 থেকে 30 এমনকি 40% মার্জিন থাকে। সো যে মার্জিনটা থাকতেছে সেক্ষেত্রে আপনি তাদের সাথে, তাকে যদি আপনি 20 লাখ বা 30 লাখ টাকা আপনি এভাবে দিতে পারেন, সে কিন্তু আপনাকে একটা ফ্ল্যাটের মালিক করে দিতে পারে। সো আপনার থাকার ব্যবস্থাও কিন্তু এইভাবে আপনি করে ফেলতে পারেন। এইভাবে নিত্য প্রয়োজনীয় যে বিষয়টা, সেই বিষয়টাগুলোতে আমরা যদি একসাথে হই, তাহলে সেই ক্ষেত্রে আমরা মুনাফা না করলেও আমাদের যে প্রয়োজনীয় যে বিষয়টা, সেই বিষয়টা আমরা কিন্তু মিট আপ করতে পারি। সো বিজনেসটার মাধ্যমে আসলে প্রত্যেকটা কাজেরই উদ্দেশ্য থাকে আপনার চাহিদাটা পূরণ করা। সেই বিজনেসের মাধ্যমে যখন আপনার চাহিদাটা পূরণ হচ্ছে, তখন আপনার কি হচ্ছে, আপনার যে পারপাসটা, সেই পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে। সো আমরা এই বিজনেস মডেলটার নাম দিলাম হচ্ছে বিজনেস উইদাউট প্রফিট। আমরা এখানে সাধারণত ফ্ল্যাট এবং জায়গার এক্সাম্পল দিলাম, আমরা হচ্ছে খাদ্যদ্রব্যেরও এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তাহলে আর কি আপনার এভাবে মালিকানা করা যায়, ব্যবসাটা কীভাবে করা যায়, এটা আপনি আরও করতে পারেন। আপনি একটা স্কুল করতে পারেন আপনার এলাকার। এখানে আপনাদের পোর্শনটা হবে, অনেক লোকের অংশীদারিত্ব থাকবে, কিন্তু আপনাদের যে শেয়ারটা থাকবে সেটা অনেক ছোটো ছোটো আকারে থাকবে। অনেককে এঙ্গেজ করতে হবে এখানে, যখন তারা একটা কমিউনিটি নিজেরা মনে করবে যে এটা স্থানীয় পর্যায়ে প্রয়োজন। একটা চিকিৎসা, একটা হাসপাতাল করতে পারেন, বিশাল বড় কমিউনিটিকে নিয়ে সবাই অংশগ্রহণ করবে এখানে, এবং তারপর আমরা একটা হাসপাতাল করতে পারি। আমাদের মেডিকেলের অনেক অভাব এবং মেডিকেলের এক্সপেন্সটা অনেক বেশি। সেই ক্ষেত্রে এক্সপেন্সটাকে আমরা কী করতে পারি, অনেক নিচে, এবং বড় আকারের উদ্যোগ হলে সেক্ষেত্রে আমরা মেডিকেলটা থেকে নিজেদের যে এক্সপেন্সটা, সেই এক্সপেন্সটা অনেক নিচু মাত্রায় নিয়ে আসতে পারি। এবং যারা সেখানে সার্ভিসটা নেবে সবাই এখানকার মালিক, এবং একটা নির্দিষ্ট কমিউনিটির লোকজন যখন সবাই মালিক হয়ে যাবে, তখন তারা আসলে কম মূল্যে সেই সেবাটা আপনার এখানে পাবে। আমরা অনেক সময় দেখি বিভিন্ন কর্পোরেট হাউস তাদের নিজেদের জন্য এই ধরনের প্রতিষ্ঠান করে থাকেন এবং নিজেরা বিনামূল্যে সেখান থেকে পেয়ে থাকেন। সো বিজনেস উইদাউট প্রফিটের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। ঠিক অনুরূপভাবে আপনার একটা শপিং মল, আমি আরেকটা মডেলিংয়ে যাব, সেটার এক্সাম্পল করব। এখন আপনারা বলতে পারেন যে আপনি যে মডেলটা দিলেন, এই মডেলটা যুক্তিসঙ্গত কিনা। অবশ্যই যুক্তিসঙ্গত। হ্যাঁ, কারণটা হচ্ছে যে এখানে আমরা প্রথমে বলেছি একটা বিজনেসে সাধারণত 20 থেকে 40% পর্যন্ত আমরা কী থাকে, মুনাফা ধরে রাখা হয়। হ্যাঁ, রিটেল ক্ষেত্রে হয়তো বা 10%, হ্যাঁ, অনেক সময় ধরা হয়, কিন্তু বিজনেসম্যান যারা মূলত বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে এই বিনিয়োগটা অনেক সময় ব্যাপক আকারে আসে বিভিন্ন পণ্য বেস অনুযায়ী। সো এই ক্ষেত্রে বেসিস অনুযায়ী, সো এই টাকাটা কিন্তু সে তুলে নিয়ে যায়, কিন্তু এখানে তারা টাকাটা কিন্তু তুলে নিয়ে যাচ্ছে না, এখানে সে কিন্তু মুনাফাটা করছে না। সো এই যে মার্জিনটা, সেই মার্জিনটা তো এখানে প্রাইস থেকে, যে টোটাল ভ্যালু থেকে এই মার্জিনটা কী যায়, সাধারণত বাদ যায়। এখানে আরেকটা জিনিস বাদ যায়, সেটা হচ্ছে অ্যাডমিন কস্ট। আপনি বলতে পারেন যে অ্যাডমিন কস্ট, তাহলে এই জিনিসটা কে চালাবে? আসলে ম্যানেজমেন্টটা এখানে যারা আছে তারাই কিন্তু হচ্ছে যে এটার মালিকানা, এবং শুধুমাত্র আপনার হচ্ছে যে পরিচালনার যে খরচটা, সেই খরচটা আপনি হচ্ছে যে এখান থেকে কম নেবেন, এবং যেহেতু এখানে পুরোটাই নিজেদের মালিকানা। সো এখানে সাধারণত অ্যাডমিনিস্ট্রেশনে আপনার যে অনেক ধরনের চুরি বা নৈতিকতা বিবর্জিত যে কাজগুলো হয়, সেই কাজগুলো এখানে অ্যাভয়েড করা হয়, কারণ প্রত্যেকে মালিকানা, প্রত্যেকে এখানে কী থাকে, হিসাব নিকাশটা ওভাবে স্বচ্ছ থাকা হয়। এবং এখানে সাধারণত হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনটা থাকে, এবং ইন্ডিভিজুয়াল উদ্যোগটা থাকে, বিধায় এই প্রজেক্টগুলো কী হয়, আপনার সাধারণত সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আমরা বলতে পারি যে ভাই, আপনি যে প্রজেক্টটা বললেন, এই প্রজেক্টটা তো অনেকটা সমবায় সমিতির মতো। হ্যাঁ, সো আসলে সমবায় সমিতির সাথে এর কিছু পার্থক্য রয়েছে। আপনারা জানেন সমবায় সমিতি কী করা হয়, অনেক সময় সঞ্চয় করার জন্য টাকা তোলা হয়। এখানে আসলে কী করা হবে সেটা বলা হয় না, কিন্তু এখানে সাধারণত একটা স্পেসিফিক পার্সপেক্টিভে এই প্রজেক্টটা, বিজনেস উইদাউট প্রফিট প্রজেক্টটা করা হয়। সাপোজ আমরা এখন কী করব, একটা জমি কিনবো, জমির জন্য আমরা হচ্ছে যে একটা কী করব, একটা স্কুল করব, স্কুলের জন্য। এভাবে স্পেসিফিক প্রজেক্ট বেস কী করা হয়, এখানে মালিকানা ভিত্তিক বিজনেসটা শুরু করা হয়, এখানে প্রফিটটা নেওয়া হয় না, বিজনেস উইদাউট প্রফিট। আর সমবায় সমিতিতে সাধারণত কী করা হয়, সেখানে সাধারণত সঞ্চয় করা হয়, কিন্তু পরবর্তীতে বলা হয় যে আমরা এখানে একটা বিনিয়োগ করব। সো এখানে প্রয়োজন অনুযায়ী কিন্তু প্রজেক্ট দাঁড়া করানো হয় না সমবায় সমিতিতে। আর এখানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী প্রজেক্ট ফিস কী করা হয়, স্পষ্ট করে বলা হয়। এখানে সমবায় সমিতিতে মূলধনটা কালেকশন করার উদ্দেশ্য থাকে, আর বিজনেস উইদাউট প্রফিটে জীবনকে সহজ করাটাই কী থাকে, সাধারণত
উদ্দেশ্য থাকে। সমবায় সমিতির সাথে কী করবে এটা কিন্তু প্রথমে স্পষ্ট থাকে না, শুধু সঞ্চয় করার আগে থাকে, কিন্তু বিজনেস উইদাউট প্রফিটে একেবারে কী করবে স্পেসিফিকভাবে উল্লেখ করা থাকে। সমবায় সাধারণত মূলধন অন্যদের ব্যবসায় বিনিয়োগ করা হয়, আপনারা সঞ্চয় করলেন এবার অন্যদের ব্যবসা অথবা নিজের একটা ব্যবসা পরবর্তী পরিকল্পনা করে করা হয়, ঠিক আছে। কিন্তু এখানে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে নিজের একটা বিজনেস করবে, সেখান থেকে কেউ প্রফিট নেবে না, নিজেরা উপকার নেবে, এই বিষয়টা কী করা হয় এখানে স্পষ্ট করা হয়। এখন আমি বলছিলাম যে একটি মডেল দ্বারা করাবো, হ্যাঁ, সেই মডেলটা হচ্ছে এরকম যে আপনারা ধরেন হচ্ছে যে ঢাকা শহরে হচ্ছে যে আমি একটা রিটেল শপের কথা বলছি, হ্যাঁ, চেইন শপের কথা বলছি, কিন্তু আপনারা যেটা হচ্ছে যে গ্রামে অন্য আইটেমের মাধ্যমে সেটা একটা গ্রামে ভালো স্কুল নেই স্কুল, বা একটা হসপিটাল নেই হসপিটালের জন্য, একটা ভালো বাজার নেই বাজারের জন্য, অথবা একটা ভালো ব্রিজ নেই ব্রিজের জন্য এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করা যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা শহরের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ধরেন শহরে একটা কন্ডোমিনিয়ামে অথবা বিশাল বড় মার্কেট একটা কী থাকে, একটা অন্যান্য স্বপ্ন আগোড়া, এরা সাধারণত বিজনেসটা করে থাকে, এদের একটা সুপার শপ থাকে। কিন্তু সেখানে যদি আমরা যারা ধরেন হচ্ছে যে 100, 200, 40, 50 এরকম বিভিন্ন ফ্ল্যাট ওনাররা থাকে, তারা যদি নিজেরাই তাদের টাকা পয়সা দিয়ে রাখেন যে আমাদের অ্যাডভান্স, আমাদের হচ্ছে যে মাসিক খরচ হচ্ছে রিটেল আইটেমগুলোতে আমাদের যেমন হচ্ছে যে আপনার চাল, ডাল, চিনি, তেল, আটা, ময়দা, শ্যাম্পু, সাবান, এই জিনিসগুলো যদি আমাদের প্রায় 10 থেকে 15, কারণ অনেক ক্ষেত্রে 20,000 টাকা খরচ, এই টাকাগুলো আমরা অ্যাডভান্স দিয়ে রাখলে, মালটা এনে রাখলে কী হয়, এই সময় যেই অনেকের ধরেন হচ্ছে যে সাবান আনা হলো, অনেক সাবান অনেকের কারো লাগতেছে না, এটা ইউটিলিটি সে একটা ম্যানেজমেন্ট সিস্টেম বা ইনভেন্টরি সিস্টেমের মধ্যে সে কী করতে ইউজ করতে পারলো, এই জিনিসটা পুরোটা কী থাকলো, একদিকে আপনার হচ্ছে যে প্রফিটটা দেওয়া লাগলো না, হ্যাঁ, দোকানদারকে তার স্টোরে থাকলো, একজন শুধুমাত্র স্টোরিটা ম্যানেজমেন্ট করবে, হিসাবটা ম্যানেজমেন্ট করবে, দেখবে, আর হচ্ছে যে বাকিরা সবাই সে দোকান থেকে মালামালটা নিয়ে যাবে, নিয়ে সে কী করবে, ইউজ করবে, এবং এমন একটা অটোমেটেড সিস্টেম থাকে, সে যেই জিনিসগুলো নিচ্ছে সেটা তার আইডিতে এন্ট্রি করা থাকবে। তো আলটিমেটলি সে কিন্তু জিনিসটা কম দামে পেয়ে গেল, ভালো একটা ম্যানেজমেন্ট হলো, আপনার হচ্ছে যে ইনভেস্টমেন্টটা আপনি যেখানে প্রতি মাসে অনেক টাকা খরচ করতে হলো, সেই টাকাটা খরচ করতে হলো না, এখান থেকে আপনি যখন যা প্রয়োজন সেভাবে নিতে পারলেন। তো এই যে হচ্ছে যে আপনি বিজনেসের মধ্যে আপনার দেখা গেছে যেখানে প্রতি মাসে 20,000 টাকা খরচ যেত, সেখানে 20,000 টাকা খরচ না হয়ে সেখানে আপনার খরচ হচ্ছে 15,000 বা 16,000, অনেক ক্ষেত্রে 17,000। তো এখানে প্রায় 3 থেকে 4,000, 5,000 টাকার মতো আপনি সেভ পাচ্ছেন। ঠিক একই আইটেমে আমরা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা কী করতে পারি, এভাবে মালিকানা ভিত্তিক হাসপাতাল করতে পারি। মানুষের তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে হাসপাতাল, তারপরে যেটা দরকার জন্মলাভের পরে যেটা দরকার সেটা হচ্ছে তার একটা বাসস্থানের দরকার, বাসস্থানের আমরা কথা বলেছি, তারপর হচ্ছে তার খাদ্যের দরকার, খাবারের কথাটা বললাম। এখানে এভাবে আপনি হয়তো বা পশু ও খামার করতে পারেন, আপনি মৎস্য খামার করতে পারেন, আপনি কৃষি জমি ব্যবস্থাপনা করতে পারেন, আপনার ধরেন আপনার ধানের দরকার বা চালের দরকার, আপনার প্রতি মাসে হচ্ছে যে প্রায় 5,000 টাকা বা 7,000 টাকা চাল লাগে, আপনার 10 জন মিলে ভালো একটা জমি, ভালো একটা জায়গায় 20 জন মিলে বা 30 জন মিলে ভালো একটা জমি কিনলেন, সেখান থেকে আপনি একজন কৃষককে দিয়ে একটা কন্ট্যাক্ট করে নিয়ে আসলেন যে ভাই আমাকে এই চালটা করে দিতে হবে, তার এই চালটা করে আপনাকে পাঠিয়ে দিল। এইভাবে নিজেরা মালিক বিজনেসটা করবেন, কিন্তু সেখান থেকে কী নেবেন না, প্রফিটটা নেবেন না, নিজের একটা পোশাকের ব্র্যান্ড আপনারা দ্বারা করতে পারেন, স্কুল কলেজের কথা আমি বললাম। সো এই ব্র্যান্ডটা করে আমরা কী করতে পারি, এই বিজনেসটা আমরা করতে পারি বিজনেস, কিন্তু সেই বিজনেসে কি থাকবে না, উইদাউট প্রফিট থাকবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার এই যে বিজনেস মডেলটা, বিজনেস উইদাউট প্রফিট, হ্যাঁ, এই মডেলটা তো হচ্ছে যে বেসিক্যালি ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার সাথে সম্পর্কিত, বা এটার মধ্যে তারা কী পার্থক্য হলো, এখানে কিছু মৌলিক পার্থক্য আছে। যে পার্থক্যগুলো এরকম যে ডক্টর ইউনূস স্যারের যেটা হচ্ছে যে সামাজিক ব্যবসা, সেটা সাধারণত সামাজিকভাবে উপকারী এমন আইটেমেরগুলোর কথা বলা হয়, মানে সমাজ আপনাকে কী করবে হচ্ছে যে সমাজের জন্য উপকারী চিন্তা করে আপনি ব্যবসাটা করবেন, হ্যাঁ। কিন্তু এখানে আসলে আপনার সমাজের যারা ভোক্তা তারা নিজেদের প্রয়োজনে এই কাজটা করবেন, হ্যাঁ, এই পার্থক্যটা, দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখেন হচ্ছে যে ওখানে সমাজের ব্যবসাটা কিছু ব্যবসায়ী করবেন, কিন্তু এখানে ব্যবসায়ী করবেন না, এখানে হচ্ছে সমাজের জন্য যাদের প্রয়োজন তারা নিজেরা এই কাজটা করবেন। ওখানে সামাজিক ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা কাজটা করবেন, আর এখানে ব্যবসায়ীরা কাজটা করবেন। এখানে হচ্ছে সাধারণ উপকারভোগী যারা, তারা নিজেরাই নিজেদের এই কাজটা
করবেন নিজেরাই, এখানে ভোক্তারা নিজেরাই নিজেদের কাজ করবেন। 3 নম্বর যে পার্থক্যটা সেটা হচ্ছে যে এখানে আসলে সমাজের উপকারে এই প্রজেক্টগুলো অনেক বড় বড় প্রজেক্ট, হ্যাঁ, ওগুলো প্রজেক্ট থেকে তারা লাভ নেবেন না, ঠিক আছে, ওটা সমাজের উপকার হবে, রিইনভেস্ট হবে, এভাবে সাধারণত সোশ্যাল বিজনেস থিওরিটা দ্বারা করানো হয়েছে। কিন্তু এখানে হচ্ছে যে এখানে হচ্ছে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট নিজেদের ভোক্তাদের উপকার করা হয়। এরকম বড় প্রজেক্ট না, ছোটো প্রজেক্টের ক্ষেত্রে কী করতে পারে, বিজনেস উইদাউট প্রফিট। আমি ওই যে প্রথমে যে এক্সাম্পলটা বলেছিলাম, একটা গরু জবাই করছেন, সেখান থেকে তার কেউ প্রফিট নিচ্ছে না, কিন্তু 800 টাকার গরু মাংস সে 600 টাকা 650 টাকা করে পেয়ে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রে বিজনেস উইদাউট প্রফিট করা যায়। এখানে সোশ্যাল বিজনেসের মতো বড় জিনিসটা দরকার নেই। তারপর হচ্ছে আপনার সোশ্যাল বিজনেসে প্রফিট হয় কিন্তু প্রফিট নেবে না, হ্যাঁ, এটা বলা হয়ে থাকে সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু কিন্তু আপনার যে বিজনেস উইদাউট প্রফিট হচ্ছে যে প্রফিটই উৎপাদন হবে না, মানে হচ্ছে যে এখানে প্রফিট করার কথা বা প্রফিটের মার্জিন রাখা, এত টাকা মার্জিন, এই মার্জিনের কোনো ধারণাই এখানে থাকবে না। এখানে হচ্ছে যে বেসিক্যালি যতটুকু হচ্ছে আপনার প্রাইস, হ্যাঁ, সেই প্রাইসে সেই জিনিসটা পেয়ে যাচ্ছে। সো আমরা যেই বিজনেস উইদাউট প্রফিটের কথাটা আলোচনা মডেলটা দাঁড়া করালাম, সেই মডেলটা বেসিক্যালি মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু মানুষ আসলে পৃথিবীতে হচ্ছে যে তার অনেক কিছু টেনশন বা আয় করার আর চিন্তায় তাকে অনেক সময় চলে যায়। এখন যদি সে তার নিত্য প্রয়োজনীয় বা তার জীবনকে এই যতটুকু প্রয়োজনীয় জিনিসগুলো সে যদি তার নিজের মালিকানার মাধ্যমে সে যদি পেয়ে যায়, তাহলে তাকে এতটুকু কী করতে হবে না, তাকে সময় দিতে হবে না, সে নিশ্চিন্তে অনেক সুন্দরভাবে সে এই ব্যবসাটা সে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে ব্যবসায়ীরা কী করবে আপনার এই মডেলে, যদি এই মডেল অনুযায়ী বিজনেস উইদাউট প্রফিট হয়, তাহলে তো কোনো ব্যবসায়ী থাকবে না আসলে, বা আর অথবা কী হলেন, আপনি তো নিজেও তো একজন ব্যবসায়ী হয়ে গেলেন, হ্যাঁ, তাহলে হচ্ছে যে কী হলো, আপনি নিজে ব্যবসায়ী হলেন, আবার বলতেছেন যে তাহলে অন্য ব্যবসায়ীরা কী করবে। আসলে বিষয়টা এমন নয়, আপনি এখানে আপনি ব্যবসায়ী না, আপনি কী হলেন বলেন তো, এখানে ব্যবসার মালিক হলেন, হ্যাঁ। এখানে হচ্ছে যে যারা ব্যবসা করতেছে তারাও কিন্তু সে ব্যবসায়ী না, সে এখানে ব্যবসার কী হবে, মালিক হবে, ক্ষুদ্র বা বৃহৎ যেটার পার্টনারশিপ যতটুকু মালিকানা নেয় সে ততটুকু বেনিফিটটা এখান থেকে পাবে। ব্যবসায়ী তার মতো ব্যবসা করবে, কিন্তু এই ব্যবসাটা হবে মালিকানা ভিত্তিক ব্যবসা, হ্যাঁ। আপনি এখানে আমরা ধরেন হচ্ছে আমি ব্যক্তিগত একজন চাকরিজীবী মানুষ, আমি কিন্তু কোনো ব্যবসা করছি না। সো যখন আমার বিভিন্ন সেক্টরে এঙ্গেজমেন্ট থাকবে, তখন সেখানে আমি কিন্তু কী থাকবে, আমি কিন্তু ওই ব্যবসার মালিক। আসলে মালিক আর ব্যবসায়ী যখন ওই যে ব্যবসায়ী জিনিসটা উঠে যাবে, মালিকরা নিজেরাই ব্যবসায়ী হবে, মালিকানা ভিত্তিক ব্যবসা, তখন এটা কিন্তু বিজনেস উইদাউট প্রফিট মডেলে চলে যাবে। এখানে মুনাফাটা কী হয়, মুনাফাটা আসলে মুনাফা হবে না, এখানে মুনাফাটা রিডিস্ট্রিবিউট হয়ে জিরো হয়ে যাবে, এবং জিরো হওয়ার কারণে পণ্যের মূল্যটা কমে যাবে। সো ব্যবসায়ীরা থাকবে না, কিন্তু ট্রানজেকশন রিলেটেড যে সমস্ত কর্মসংস্থানের দরকার, কর্মকর্তা দরকার, সেই বিষয়গুলো এখানে থাকবে, এবং সবাই মালিক থাকবে। বিনিময় কী থাকবে, এখানে মুনাফা কনসেপ্টটা থাকবে না, এখানে যেটা কনসেপ্টটা থাকবে সেই কনসেপ্টটা হচ্ছে পণ্যের মূল্য থাকবে, এবং পণ্যের মূল্য কমে যাবে। এখানে সুখ শান্তি বা আরামে থাকার বা টেনশন কম থাকার কনসেপ্ট এখানে থাকবে। তাহলে এখন আমরা বলতে পারি বিজনেস উইদাউট প্রফিট আপনি একটা মডেল দাঁড়া করলেন, এটার ভবিষ্যৎটা কী? এটার ভবিষ্যৎটা হচ্ছে যে এখানে লাভ বা মুনাফা করার যে প্রতিযোগিতা, যে টেনশন কত বেশি রাখলো, হত্যা মারামারি, এই যে খুন খারাপি, এই জিনিসগুলো কী হয়ে যাবে, মানুষের ভিতর থেকে চলে যাবে। আপনি যখন ফ্ল্যাট কিনতে যাবেন না, তখন ফ্ল্যাটের দাম পড়ে যাবে। আপনি যখন হচ্ছে যে হসপিটালে, আপনার যখন নিজে হসপিটাল হয়ে যাবে, তখন আপনার হসপিটালগুলো থেকে যে প্রফিট নেওয়ার কথা সেটা কমে যাবে। স্কুল থেকে বিজনেস করার আর কম্পিটিশনটা কমে যাবে। আপনি দেখবেন যে স্কুলের যে মালিক, তার বাচ্চা কিন্তু স্কুলের তার পড়তেছে, সে বলে মালিকের ছেলে তার টিউশন ফি নিচ্ছে না। হসপিটালের মালিক সে কিন্তু 80% ছাড় পাবে। হসপিটালের মালিক তার ছেলে তার কোটায় বিনামূল্যে সে কী পেয়ে যাচ্ছে, চিকিৎসা পেয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু মালিকানা হিসাবে আপনি কিন্তু ওই যে বিনা পয়সায় বলতে হচ্ছে কি, আপনি সেখানে অনেক কম মূল্যে জিনিসটা পেয়ে যাবেন। এরকম এক্সাম্পল আপনারা নিজেরাই জানেন যে মালিকরা কম মূল্যে অথবা স্পন্সররা কম মূল্যে সেখান থেকে সেবা নিয়ে থাকে। সো 2 নম্বর যেটা, মানুষ তার প্রয়োজনীয় বিষয়টি উৎপাদনে যাবে। এখানে সে যেটা প্রয়োজন মনে করবে। আমরা পণ্য বাজার দেখে অনেক অপ্রয়োজনীয় প্রোডাক্ট, সেখানে মার্কেটিং করে পণ্যের চাহিদা তৈরি করা হয়, এবং অনেক সময় কৃত্রিম প্রয়োজনীয়তা তৈরি করে, অথবা আর্টিফিশিয়াল একটা ভ্যাকিউম তৈরি করে, অথবা একটা হচ্ছে যে আপনার অনেক সময় যে অনেক ধরনের ক্রাইম করার মাধ্যমে, ফিনান্সিয়াল ক্রাইম করার মাধ্যমে, অথবা কোনো যুদ্ধ বিগ্রহ করার মাধ্যমে কোনো জিনিসের কৃত্রিম চাহিদা তৈরি করে তারপরে সেই পণ্য উৎপাদন করে সেটা বিক্রি হয়ে যায়। সেই ধরনের আর্টিফিশিয়াল বিজনেস আর করা যাবে না। এখানে যেটা হবে
সেটা হচ্ছে যে আপনার মানুষ যেটা প্রয়োজন সেটা সে কী করবে, বিজনেস করবে, সে পণ্যটা করবে। কৃত্রিম চাহিদা করার কোনো ব্যবসা করার বা কৃত্রিম চাহিদা তৈরি করার কোনো বিষয়টি থাকবে না। সো 3 নম্বরের বিষয়টা বললাম। 4 নম্বর হচ্ছে যে এখানে সম্পদের অপচয় রোধ হবে। সম্পদের অপচয় কীভাবে রোধ হবে? কারণ হচ্ছে যে মানুষ অতিরিক্ত, অনেক সময় আমরা দেখছি পণ্য অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে সেই পণ্যটা কী হয়, অনেক সময় আনসোল্ড থেকে যায় এবং সেটা কী হয়, পরবর্তীতে আমরা অনেক জায়গায় পণ্য ফেলে দিতে দেখছি, ডাম্পিং করতে দেখি। এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় আমরা পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া আমরা এই জিনিসগুলো দেখি। সো যখন আপনার সম্পদ অপচয় রোধটা হবে, যতটুকু ততটুকু সে উৎপাদন করবে, তখন সম্পদটা কী হবে, অবারিত হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে সম্পদ থেকে যাবে আনইউজড। এবং মানুষ কী করবে, যেহেতু মানুষ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে সম্পদ পাবে, সেহেতু মানুষের কাছে পর্যাপ্ত অতিরিক্ত মুনাফার জন্য তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে না। যেহেতু যে ব্যবসাটা 40% তার ইনকামে যদি 40% অনেক অপরকে মুনাফা দিতেই চায়, তাহলে তাকে অবশ্যই 40% বেশি পরিশ্রম করতে হয়। তাহলে তাকে 40% অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে না এক্ষেত্রে। তাহলে পর্যাপ্ত মানুষ সময় পাবে। এবং সর্বশেষে এই যেটা হচ্ছে সমস্ত অ্যাক্টিভিটিসের মূল উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে যে মানুষ চিন্তামুক্ত জীবন এবং তার জীবনকে সহজ এবং উপভোগ্য করা, সেই জিনিসটা সে পেয়ে যাবে। কারণ যেহেতু তাকে কম পরিশ্রম করতে হচ্ছে, আরেকজনকে লাভ অতিরিক্ত দিতে হচ্ছে না, নিজেরটা নিজেই করছে, সেহেতু সে চিন্তামুক্ত জীবন থাকবে এবং সে প্রচুর পরিমাণে সময় পাবে এবং জীবনটা অনেক উপভোগ্য হবে। আশা করি কারো যদি কোনো এই বিষয়ে সন্দেহ থাকে অথবা কনসেপ্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটি কমেন্টস করে শেয়ার করতে পারেন। আমি সেটা উত্তর দেব ইনশাল্লাহ, যথাযথ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।